আজকের গল্প ২০ মিনিটের গল্প। বিমল মিত্র। ভেজালের আলোচনা চলছিল। এই যে আজ চারদিকে ভেজালের রাজত্ব চলছে, চালে ডালে তেলে দুধে ঘিয়ে শিক্ষায় দীক্ষায় মনুষ্যত্বে, এই নিয়েই বন্ধুরা তর্ক বিতর্ক করছিল। অর্থাৎ তাদের সকলেরই বক্তব্য ছিল এই যে এইভাবে ভেজাল চলতে থাকলে ইন্ডিয়া একদিন রসাতলে যাবে। একজন বললে, দিনকাল এমনই পড়েছে যে এখন খাঁটি মিথ্যে কথাও আর শুনতে পাওয়া যায় না। মিথ্যে কথার মধ্যেও লোকে আজকাল ভেজাল চালাচ্ছে। এতক্ষণ আমি চুপ করেছিলাম। আমার বাড়িতেই আড্ডা, সুতরাং আমার নিজের পক্ষে শ্রোতার ভূমিকাই শ্রেয় বলে ভেবেছিলাম। কিন্তু আর মুখ খুলে থাকতে পারলাম না। বললাম, আমি একবার খাঁটি মিথ্যে কথা বলেছিলাম। কিরকম কিরকম? খাঁটি মিথ্যে কথা জিনিসটা একটু গোলমেলে। ব্যাখ্যা না করলে ও জিনিসটা ঠিক বোঝানো যায় না। অন্তত একটা উদাহরণ দিতে হয়। বললাম, তবে শোনো। বন্ধুরা এতক্ষণ তর্ক করছিল, এবার গল্পের গন্ধ পেয়ে চুপ করলো। আমি বলতে শুরু করলাম। ইটারসি স্টেশনে ট্রেনটা থামলো। আমি যাচ্ছিলাম বম্বেতে। বেলা ধরো তখন প্রায় 10:30 কি 11টা। কিন্তু ট্রেনে চড়লে সকাল 10টা 11টাও মনে হয় যেন দুপুর 1টা। বিশেষ করে তখন আবার মে মাস। লাল ধুলোয় প্ল্যাটফর্ম ভর্তি। জব্বলপুর থেকে উঠেছি, সুতরাং লাঞ্চ খাওয়ার প্রশ্ন আর ওঠে না। সঙ্গে খাবার আছে। ট্রেন ছাড়বার পর তার সদ্ব্যবহার করার ইচ্ছে ছিল। টাইম টেবিলে লেখা ছিল ইটারসিতে 20 মিনিট স্টপেজ। বাইরের দিকে চেয়েছিলাম। ট্রেনটা ইটারসিতে পৌঁছতেই থার্ড ক্লাস প্যাসেঞ্জারের ছোটাছুটি দৌড়াদৌড়িতে হুল্লা চেঁচামেচি শুরু হয়ে গেল। ভেন্ডাররা চিৎকার শুরু করলো, পুরি গরম, চায় গরম, গ্রেম জিলেবি। ওদিককার সব স্টেশনেই এই একই দৃশ্য। দেশভেদে রুচিভেদ হয় জানতাম, কিন্তু দেশভেদে যে কারণ ভেদ হয় তা জানতাম না। একই সূর্য বাংলাদেশেও ওঠে, আবার সিপিতেও ওঠে, কিন্তু দেশভেদে যে তারও তাপের তারতম্য হয় তা জানা ছিল না। ইটারসির ধুলোটা পর্যন্ত যেন আমার কাছে আরো বেশি গরম মনে হলো। মাথার ওপর জ্বলন্ত সূর্যটাকে যেন সেদিন নিষ্ঠুরতর বলে মনে হলো আমার। অবশ্য এর কারণ বোধহয় সেই আমার প্রথম ওই লাইনে পাড়ি দেওয়া। ট্রেনে সবেমাত্র তখন প্ল্যাটফর্মে থেমেছে। জানলার ধারে মুখ রেখে বাইরের দিকে চেয়ে আছি। হঠাৎ একজন দেহাতি লোক ট্রেনের জানালায় কাকে খুঁজতে খুঁজতে একেবারে আমার কামরার সামনে এসে থমকে দাঁড়িয়েছে। ভাবলাম দেহাতি লোক হয়তো কোনো কামরায় জায়গা নেই বলে উঠতে পারেনি, আমার কামরাটা ফাঁকা দেখে ভেতরে ঢুকতে চায়। ভারী গলায় বললাম, ইহা নেহি, ইয়ে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। ময়লা পাঞ্জাবি আর একটা ছোট মোটা ধুতি লোকটার, মাথায় গান্ধী টুপি। লোকটা কিন্তু তাতে বিচলিত হলো না। বললে, না বাবুজি, আমি কামরায় উঠবো না। আপনার সঙ্গে একটা জরুরি বাত আছে। আমার একটা উপকার করতে হবে, মেহরবানি করে। ভাবলাম সেই চিরাচরিত পন্থায় ভিক্ষে না চেয়ে লোকটা নতুন কায়দায় কিছু আদায় করে নিতে চায় আমার থেকে। এই 500 টাকা আপনার কাছে রাখুন বাবুজি, বলে ট্যাগ থেকে 10 টাকার নোটের একটা মোটা বান্ডিল আমার দিকে এগিয়ে দিলে। আমি তো অবাক। আমি এক বুদ্ধা ঠাকুর সাহেবকে আপনার কাছে আনছি, আপনি তার হাতে এই 500 টাকা দিয়ে দেবেন। আমি কিছুই বুঝতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, কে ঠাকুর সাহেব? লোকটা বললে, এখানকার পিপারিয়া মৌজার ঠাকুর সাহেব। ঠাকুর সাহেবের 80 বছর উমের, খুব বড় মানুষ। মুশরাফিখানায় বসিয়ে রেখে দিয়ে এসেছি। আপনার মতো একজন বাঙালি বাবুকেই খুঁজছিলাম। আপনি যদি উপকারটুকু করেন তো ঠাকুর সাহেব বেঁচে যাবেন। কিন্তু টাকাটা আমি না দিয়ে তুমি নিজেই তো ঠাকুর সাহেবের হাতে দিতে পারো। লোকটা বললে, আমি টাকা দিলে কাজ হবে না বাবু সাহেব। কেন? কাজ হবে না কেন? লোকটা বললে, সব বাত আপনাকে বলবার ওয়াক্ত নেই বাবু সাহেব।
এখানে প্যাসেঞ্জার গাড়ি সির্ফ 20 মিনিট ঠাওরাবে। আপনাকে কিছু তকলিফ করতে হবে না। টাকাটা ঠাকুর সাহেবের হাতে দিয়ে শুধু বলবে, আপকা লড়কা ছেদিলাল দিয়া। কে ছেদিলাল? ঠাকুর সাহেবের লড়কা। আমি ঠাকুর সাহেবের বড় ছেলে। ছেদিলাল আমার ছোট ভাই। তোমার নাম কি? লোকটা বললে, আমার নাম বাবু সাহেব দরবারলাল। ব্যাপারটা কিরকম গোলমেলে লাগছিল। দরবারলালের কাছ থেকে 500 টাকা নিয়ে আমি পিপারিয়া মৌজার ঠাকুর সাহেবের হাতে দিয়ে বলবো, এটা আপনার ছোট ছেলে ছেদিলাল দিয়েছে। বললাম, ছেদিলাল কেন 500 টাকা দেবে? দরবারলাল বললে, ছেদিলাল আপনার অফিসে চাকরি করে যে। ছেদিলাল যে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, বদমাশ গুন্ডাদের সঙ্গে মিশে মিশে বরবাদ হয়ে গিয়েছিল, তাই বাবা তাকে বকেছিল। বকতে সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। পালিয়ে কলকাতায় গিয়ে বাঙালি বাবুর দফতরে চাকরি করছে। আমি এসব কথা বানিয়ে বানিয়ে বলেছি, তাই তো বাবা এখনো জিন্দা আছে। নইলে কবে বাবা মারা যেত। কথাটা আমি তখনও ঠিক হজম করতে পারছিলাম না। কোথায় বা আমার অফিস আর কোথায় বা ছেড়িলাল? তবু যদি মিথ্যে কথাটা বললে বুড়ো বাপের প্রাণটা বাঁচে তো বাঁচুক না, তাতে আমার কিসের ক্ষতি? বললাম, কিন্তু আমি তো ছেদিলালকে চিনি না। যদি কথা বলতে গিয়ে কিছু উল্টোপাল্টা বলে ফেলি? দরবারলাল বললে, আপনাকে তো কিছুই বলতে হবে না। ঠাকুর সাহেব যা বলবেন তাতে আপনি শুধু হ্যাঁ বলে যাবেন। ছেদিলাল কবে বাড়ি থেকে পালিয়েছে? দরবারলাল বললে, 7 সাল আগে। তারপর বললে, আর বেশি কথা বলার সময় নেই বাবু সাহেব, ট্রেন ছেড়ে দেবে। আমি যাই ঠাকুর সাহেবকে নিয়ে আসি। বলে দরবারলাল ছুটতে ছুটতে প্ল্যাটফর্ম পেরিয়ে মুশরফি খানার দিকে চলে গেল। আমি সেই 500 টাকার বান্ডিলটা নিয়ে চুপ করে বসে রইলাম। জীবনে অনেক রকম বিচিত্র ঘটনার মুখোমুখি হতে হয়েছে, অনেক প্রিয় অপ্রিয় ঘটনার মোকাবিলাও করতে হয়েছে, কিন্তু এর আগে যত কিছু ঘটনা দেখেছি, শুনেছি, পড়েছি, তার কোনোটার সঙ্গেই এই ঘটনার যে কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। আর বেছে বেছে ভগবান ঠিক আমাকেই কেন এসব ঘটনার মুখোমুখি ফেলেন, তাও বুঝতে পারি না। দেখলাম দূরে দরবারলাল আসছে, সঙ্গে একজন বৃদ্ধ অথর্ব মানুষ। মুখের চামড়া কুঁচকে গেছে, চোখের ওপর একটা মোটা কাঁচের চশমা, দুদিকে কানের সঙ্গে সুতো দিয়ে বাঁধা। বুড়োর গায়েও দেহাতি তাতে বোনা ময়লা পাঞ্জাবি, পরনে মোটা খাটো ধুতি। ঠাকুর সাহেবকে দু হাতে ধরে ধরে নিয়ে আসছিল দরবারলাল। একেবারে আমার কামরার সামনে নিয়ে এসে দাঁড় করালো ঠাকুর সাহেবকে। মনে হলো ঠাকুর সাহেব যেন চশমা থাকা সত্ত্বেও ভালো করে দেখতে পায় না। দরবারলাল ঠাকুর সাহেবকে বললে, এই সেই বাঙালি বাবু। ঠাকুর সাহেব আমার দিকে তার ছানি পড়া চোখ দিয়ে চেয়ে বললে, আপনি বাঙালি বাবুজি? দরবারলাল বললে, এরই নাম মুখার্জি সাহেব। ফেরিলাল এই মুখার্জি সাহেবের দপ্তরেই কাম করে। বুড়ো মানুষটা যেন নিজের ছেলের মনিবকে দেখে কৃতার্থ হয়ে গেল। বললে, আপনার বহুত মেহরবানি মুখার্জি সাহাব। ফেরিলালকে আপনি নৌকরি দিয়েছেন। ফেরিলাল খারাপ লড়কা নয় মুখার্জি সাহাব। ওকে গুন্ডা বদমাশরা খারাপ করে দিয়েছিল। ভালো করে মন দিয়ে দপ্তরের কাম করে তো ছেদিলাল। বললাম, হ্যাঁ, খুব মন দিয়ে কাম করে। আপনি কিছু ভাববেন না। কথাটা শুনে বুড়োর মুখখানা যেন আনন্দে আটখানা হয়ে উঠল। বললে, আমি জানতুম বাবু সাহেব, ও অনেক বড় হবে। মহল্লার সবাই ওর সঙ্গে দুশমনি করে ওকে খারাপ করে দিয়েছিল। আসলে ছেদিলাল খুব ভালো ছেলে আমার মুখার্জি সাহেব। বললাম, হ্যাঁ, খুব ভালো ছেলে। আপনি বলছেন ভালো ছেলে? বললাম, হ্যাঁ, ভালো ছেলে বলেই তো ওকে চাকরি দিয়েছি আমার অফিসে। ঠাকুর সাহেব কি যেন ভাবলো মনে মনে, তারপর একটু ভেবে জিজ্ঞাসা করলো, তাহলে এখন আর দারু খায় না? বললাম, না না, মদ খাওয়া একেবারেই ছেড়ে দিয়েছে ছেদিলাল। বুড়ো বলতে লাগলো, জানেন বাবুজি, ছেদিলাল আমার ছোট ছেলে। এই দরবারলাল বড় ছেলে আর ওই ছেদিলাল ছোট। আমি ওই ছেদিলালকে বেশি ভালোবাসতাম বাবুজি, বেশি পেয়ার করতাম। ছেদিলাল মদ খেত বলে আমি অনেক বকেছি, কিছুতেই আমার কথা শুনতো না। পিপারিয়ার মহাজনের কাছ থেকে হুন্ডিতে টাকা ধার করতো ছেদিলাল, তবু আমি কিছু বলতাম না বাবুজি।
ভাবতুম উমের হলে সব দোষ কেটে যাবে। আমি দরবারকে না জানিয়ে ওর হুন্ডি ছাড়িয়ে দিতাম। হাজার হাজার টাকা দিয়েছি ছেড়িলালকে বাবুজি, কেউ জানতে পারেনি। কিন্তু শেষেও মেয়ে মানুষের পেছনে লাগলো। তখন আমি আর থাকতে পারলুম না বাবুজি। আমি একদিন ওকে চড় মারলুম। বলতে বলতে বুড়ো সেই প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়েই হাউ হাউ করে কেঁদে উঠল। দরবারলাল এতক্ষণ চুপ করে বাপকে দুহাতে ধরে দাঁড়িয়েছিল। আমার দিকে চেয়ে কি যেন ইঙ্গিত করলো। তারপর বাপকে বলল, বাবা, এবার ট্রেন ছেড়ে দেবে। বুড়ো কিন্তু সে কথা শুনল না। বললে, সেই যে ছেদিলাল বাড়ি থেকে পালিয়ে গেল বাবুজি, আর এলো না। আমার সঙ্গে একবার দেখাও করলো না। তা বাপ মা ছেলেকে বকে না বাবুজি? তা আমিই ছিলাম ওর বাপ মা সবকিছু। তা বাপ মা ছেলেকে বকে না বাবুজি? বাপ বকলো বলে গোসা করে একেবারে বাড়ি থেকে পালিয়ে যেতে হয়? আপনিই বলুন মুখার্জি সাহেব। তারপর চোখের জলটা মুছে নিয়ে বুড়ো আবার বলতে লাগলো। তারপর দরবারলাল বললে, ছেদিলাল নাকি কলকাতায় আছে, কলকাতায় ভালো নকরি করছে। তা ভালোই করছে বাবুজি। আমার কাছে না আসুক, ছেদিলাল যে বেঁচে আছে এটুকু জেনেও মনে সুখ পাই বাবুজি। বলে আবার কাঁদতে লাগলো ঠাকুর সাহেব। আজকে দরবারলাল বললে, মুখার্জি সাহেব ট্রেনে করে বোম্বাই যাচ্ছে, স্টেশনে এলে দেখা হবে। তাই এলাম বাবুজি। দরবারলাল আমাকে আনছিল না। পিপারিয়া এখান থেকে 3 ক্রোশ দূরে বাবুজি। তা হোক, আমি বললুম ছেদিলালকে না দেখতে পাই, আমি ছেদিলালের মালিক মুখার্জি সাহেবকে তো দেখতে পাবো। তাহলেই আমার ছেদিলালকে দেখা হবে। দরবারলাল আবার মনে করিয়ে দিল, বাবা, ট্রেন ছাড়বার সময় হয়ে গিয়েছে। তারপর আমার দিকে আবার ইঙ্গিত করলো চোখ দিয়ে। এবার ইঙ্গিতটা বুঝতে পারলুম। সেই 500 টাকার বান্ডিলটা ঠাকুর সাহেবের দিকে এগিয়ে দিয়ে বললাম, ঠাকুর সাহেব, ছেদিলাল এই টাকাটা আপনার কাছে আমার হাত দিয়ে পাঠিয়েছে। বলেছে বাবাকে এটা দিয়ে দেবেন। টাকা? হ্যাঁ, মাইনে থেকে বাঁচিয়ে বাঁচিয়ে এই 500 টাকাটা আপনাকে পাঠিয়েছে। বুড়োর মুখখানা একবার দেখার মতো হয়ে উঠল। টাকাটা হাতে নিয়ে ছোট ছেলের মতো হাউ হাউ করে কেঁদে উঠল। ছেদিলাল টাকা পাঠিয়েছে, ছেদিলাল টাকা পাঠিয়েছে। বুড়োর কান্না শুনে দু একজন প্যাসেঞ্জার আশেপাশে জড়ো হচ্ছিল। কত টাকা আছে এতে? বললাম, 500। টাকার অঙ্কটা শুনে বুড়ো যেন আর সামলাতে পারলে না। বললে, এত টাকা আমার কি হবে বাবুজি? আমার তো টাকার দরকার নেই। ছেদিলালই আমার টাকা, ছেদিলালই আমার মোহর। এ টাকা আমি নেব না। আপনি ছেদিলালকে দিয়ে দেবেন। তার কত দরকার। দরবারলাল বললে, আপনি টাকা নিন বাবা। সে কত ভালোবেসে আপনাকে দিয়েছে। আপনি টাকা ফিরিয়ে দিলে সে রাগ করবে। রাগ করবে? তবে আমি ফিরিয়ে দেব না। তারপর আবার কি যেন ভাবতে লাগলো ঠাকুর সাহেব। বললে, কিন্তু ছেদিলাল মাইনে পায় কত মুখার্জি সাহেব? আমার মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে গেল, 70 টাকা। সির্ফ 70 টাকা? 70 টাকায় কি করে চলবে তার মুখার্জি সাহেব? আমি 200 টাকা দিচ্ছি, এই বাকি টাকাটা তাকে দিয়ে দেবেন। বলবেন যেন ভালো ভালো জিনিস খায়, দুধ খেলে শরীর ভালো থাকে। এই টাকা দিয়ে তাকে দুধ খেতে বলবেন, ঘি খেতে বলবেন, মাখন খেতে বলবেন বাবুজি। আমার দরকার নেই। আমি তো 2 দিন বাদে মারা যাব। আমি এই টাকা নিয়ে কি করব? তার এখন জোয়ান বয়স, সে এখন পেট ভরে ভালো ভালো চিজ খাক। নিন বাবুজি, এই 300 টাকা তাকে দিয়ে দেবেন। বলে 300 টাকা আমার হাতে গুঁজে দিল। আমি নিচ্ছিলাম না, কিন্তু দরবারলাল বললেন, নিন না মুখার্জি সাহেব, নিন না। বাবা দিচ্ছেন, নিন না। বলবেন আমার টাকার দরকার নেই, আমাদের টাকার দরকার নেই। সে আচ্ছা থাকলেই আমরা খুশি হব। ওদিকে হঠাৎ ঘন্টা বেজে উঠল। এবার ট্রেন ছেড়ে দেবে। আচ্ছা, রাম রাম মুখার্জি সাহেব, রাম রাম। ট্রেনটা ছেড়ে দেবে একটু পরেই। ইঞ্জিন থেকে হুইসেলের শব্দ হলো। দেখলাম দরবারলাল বাবাকে নিয়ে প্ল্যাটফর্মের ধুলোর ওপর দিয়ে মুসাফিরখানার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাকে যে 300 টাকা দিয়ে গেল, সেটা কি হবে? টাকাটা তখনও আমার মুঠোর মধ্যে ধরা রয়েছে। কার টাকা, কে দিলে, কাকে দেব, কিছুই ঠিক করতে পারলাম না। এ টাকা আমিই বা নেব কেন? কোথাকার লোক আমি? ঘটনাচক্রে এসে পড়েছিলাম এই ইটারসি স্টেশনে। আবার কোথায় চলে যাব? আর কোথায় 3 ক্রোশ দূরে পিপারিয়া?
সেখানকার ঠাকুর সাহেব আর তার ছেলে দরবারলাল, আর কোথায় বা তার ছোট ছেলে ছেড়িলাল। জীবনে কখনো ওদের নামও শুনিনি, দেখিনি, ওদের সঙ্গে কথাও বলিনি, কখনো দেখবও না হয়তো ভবিষ্যতে। কিন্তু হঠাৎ 20 মিনিটের স্টপেজে এসে কত বড় একটা নাটকের সাক্ষী হয়ে রইলাম। খাঁটি মিথ্যে কথা বললাম, এও যেন এক পরমাশ্চর্য ঘটনা। ট্রেনটা চলতে আরম্ভ করেছিল। হঠাৎ দরবারলাল দৌড়তে দৌড়তে এসে আমার কামরায় উঠল। বলল, আপনাকে অনেক ধন্যবাদ বাবুজি, আপনি ওসব কথা না বললে বাবা মারা যেতেন। টাকাটা আমার হাতেই ছিল। তার দিকে সেটা এগিয়ে দিয়ে বললাম, নাও এটা নাও, আমি ভাবছিলাম টাকা দিয়ে কি করব। দরবারলাল টাকাটা নিতেই এসেছিল বুঝতে পারলাম। তারপর সেটা ট্যাকে গুজে দরজা খুলে গাড়ি থেকে নামতে যাচ্ছিল। বললাম, তোমার ছোট ভাই এখন কোথায় আছে দরবারলাল? দরবারলাল মুখ ফিরিয়ে বললে, ছেদিলাল তো নেই হুজুর, সে মারা গেছে, 7 সাল আগেই মারা গেছে। আমার মাথায় যেন বজ্রাঘাত হলো। একটা অরাথকে খুন করার জন্যে তার ফাঁসি হয়ে গেছে। বাবাকে সেসব কথা বলিনি। 7 সাল ধরে সে কথা চেপে রেখেছি। তাকে খুশি রাখবার জন্যে বলেছি ছেদিলাল বাড়ি থেকে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে কলকাতায় চাকরি করছে। কিন্তু বাবা আজকাল ছেদিলালকে দেখবার জন্য ভারী ছটফট করে। তাই মাঝে মাঝে জাল চিঠি পড়ে শোনাই। এর আগে একটা জাল চিঠি শুনিয়েছিলাম। তাতে লেখা ছিল যে মুখার্জি সাহেবের হাত দিয়ে টাকা পাঠাচ্ছে ছেদিলাল। আজ আপনি ভাগ্যিস ছিলেন ট্রেনে, তাই বাবাকে একটু শান্তি দিতে পারলাম। আচ্ছা, রাম রাম। বলেই চলন্ত ট্রেন থেকেই দরবারলাল প্ল্যাটফর্মের উপর লাফিয়ে পড়ল। প্যাসেঞ্জার ট্রেনটা তখন খুব জোরে চলতে আরম্ভ করেছে।